মায়ের মৃত্যু সিজন 2 পর্ব ৮। ঢাকার সেই ধোঁয়াটে গলির ভেতরে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রাহুল। তার বাহু ডোরে রিয়া, যার শরীর এখন থরথর করে কাঁপছে। রিয়ার চোখের সেই নীল আভাটা আগুনের মতো দাউদাউ করছে না ঠিকই, কিন্তু এক গভীর যান্ত্রিক বিষণ্ণতা তার দৃষ্টিকে আচ্ছন্ন করে ফেলেছে। গলিটার বাইরে মেইন রোডে হাজার হাজার মানুষের সেই যান্ত্রিক পদধ্বনি শোনা যাচ্ছে। তারা কেউ চিৎকার করছে না, কেউ দৌড়চ্ছে না, কেবল একযোগে রোবটের মতো হেঁটে চলেছে আর বিড়বিড় করছে, সাবজেক্ট 0, ফিরে এসো, ফিরে এসো। রাহুল দেখল গলির ওপরের সিসিটিভি ক্যামেরাটা সর্পিল গতিতে তার দিকে ঘুরে গেল। লাল বাতিটা জ্বলছে নিভছে, যেন কোনো অদৃশ্য চোখ রাহুলের হৃৎপিণ্ডের স্পন্দন মেপে নিচ্ছে। রাহুল, আমাকে ছেড়ে দাও। রিয়া খুব কষ্টে কথাগুলো উচ্চারণ করল। তার কণ্ঠস্বরে এখন এক অদ্ভুত রিভার্ব বা প্রতিধ্বনি। আমি এই গ্রিডের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এই শহরের প্রতিটি কেবল, প্রতিটি সার্ভার, প্রতিটি মানুষের ডিজিটাল ফুটপ্রিন্ট। ওরা আমাকে দিয়েই এই শহরকে অপারেট করছে। রাহুল রিয়ার কপালে হাত রাখল। না রিয়া, তুমি কোনো সফটওয়্যার নও, তুমি আমার রিয়া। আমি তোমাকে এই যান্ত্রিক নরক থেকে বের করে নিয়ে যাব। হঠাৎ গলির মুখে একটা দীর্ঘ ছায়া এসে পড়ল। রাহুল সতর্ক হয়ে তার পকেট থেকে সেই পুরনো লোহার চাবিটা বের করল। সে জানে এটা কোনো অস্ত্র নয়, কিন্তু এটাই এখন তার একমাত্র ভরসা। ছায়াটি ধীরে ধীরে মূর্ত হয়ে উঠল। চাদর পরা সেই মেজর আরিন্দাম, তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। তার হাঁটার শব্দে কোনো মানবিক স্পন্দন নেই, যেন পাথরের ওপর লোহা পড়ছে। রাহুল, তুই পালানোর চেষ্টা করছিস কার কাছ থেকে? নিজের ছায়ার কাছ থেকে? মেজর আরিন্দামের গলায় এক বিদ্রুপাত্মক মায়া। তোর মা তোকে শিখিয়েছিলেন ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, কিন্তু তিনি তোকে বলেননি যে ভালোবাসা আসলে একটা বায়োলজিক্যাল কোড, যা আমরা চাইলেই রিস্ট্রাকচার করতে পারি। রাহুল গর্জে উঠল, আপনি আমার বাবা হতে পারেন না। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি দেশের জন্য শহীদ হয়েছিলেন। আপনি জেনেসিস প্রজেক্টের একটা নোংরা প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই নন। মেজর আরিন্দাম হাসলেন। তিনি চাদরটা সরিয়ে নিজের বুক দেখালেন। সেখানে চামড়ার নিচে নীল রঙের আলো জ্বলছে, যা রিয়ার চোখের আলোর সাথে হুবহু এক। মুক্তিযুদ্ধ? হ্যাঁ, ওটা তো একটা উপলক্ষ ছিল রাহুল। আসল যুদ্ধটা ছিল এই জেনেসিস সিরামের দখল নিয়ে। জাহেদ আর চৌধুরী ছিল কেবল সৈন্য, আসল জেনারেল ছিলাম আমি। তোর মা তোকে নিয়ে পালিয়েছিলেন কারণ তিনি জানতেন তোকে ছাড়া এই প্রজেক্ট অসম্পূর্ণ। মেজর আরিন্দাম তার হাতটা আকাশের দিকে তুললেন। সাথে সাথে ঢাকার আকাশের সেই নীল আলোর রেখাটি তীব্র হয়ে উঠল। রাস্তার সব মানুষের মুখ থেকে এক তীক্ষ্ণ আর্তনাদ বের হল। রাহুল দেখল রিয়া ধীরে ধীরে তার কোল থেকে মাটিতে নেমে দাঁড়াচ্ছে। রিয়ার নড়াচড়া এখন আর মানুষের মতো নয়। সে মেজরের দিকে ঘুরে দাঁড়াল। রিয়া, না! রাহুল রিয়ার হাত ধরতে চাইল, কিন্তু রিয়া তাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। রিয়ার শরীরে এখন অমানুষিক শক্তি। মেজর রাহুলের দিকে তাকিয়ে বললেন, অপারেশন 11-এর আসল উদ্দেশ্য ছিল রিয়াকে এই গ্রিডের প্রসেসর বানানো। এখন সে এই শহরের নারী ভুঁড়ি চেনে। রাহুল, তুই যদি ওকে বাঁচাতে চাস, তবে তোকে সাবজেক্ট 0 হিসাবে নিজের পরিচয় স্বীকার করে নিতে হবে। তোকে ফিরতে হবে সেই আদি ল্যাবরেটরিতে। রাহুল বুঝতে পারল সে এক চরম দোটানায় পড়েছে। একদিকে রিয়া, যাকে সিস্টেম গ্রাস করছে, আর অন্যদিকে তার সেই অভিশপ্ত উত্তরাধিকার। ঠিক সেই মুহূর্তে গলির ওপরের ছাদ থেকে একটা দড়ি নেমে এলো। দড়ি বেয়ে ঝড়ের গতিতে নিচে নামল এক যুবক। তার পরনে কালো জ্যাকেট, মুখে মাস্ক। সে নামার সাথে সাথেই একটা স্মোক গ্রেনেড ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে গলিটি সাদা ধোঁয়ায় ভরে গেল। রাহুল ভাই, আমার হাত ধরুন, জলদি! কণ্ঠস্বরটি আরিফের। আরিফ বেঁচে আছে! রাহুল এক মুহূর্ত দেরি না করে আরিফের হাত ধরল। আরিফ তাকে নিয়ে দেওয়াল টপকে পাশের এক পরিত্যক্ত গুদামের ভেতরে ঢুকে পড়ল। ধোয়ার আড়ালে মেজর আরিন্দমের ক্রূর হাসি আর রিয়ার যান্ত্রিক নিঃশ্বাস মিলিয়ে গেল। গুদামের ভেতরে অন্ধকার। আরিফ তার মাস্ক খুলল। তার কপালে ব্যান্ডেজ, সারা শরীরে কালশিটে। সে হাঁপাতে হাঁপাতে বলল, রাহুল ভাই, রিয়াকে এখন আর ফেরানো সম্ভব নয়।
ওর শরীরের সিরাম এখন ঢাকার ইলেকট্রিক্যাল গ্রিডের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে। আমরা যদি গ্রিডটা ডাউন না করি তাহলে রিয়া সারা জীবনের জন্য একটা ডিজিটাল ডেটা হয়ে যাবে। রাহুল দেওয়ালের দিকে ঘুষি মারল। ওরা ওকে কেন নিল আরিফ, কেন রিয়া? আরিফ তার ল্যাপটপটা, যেটা সে কোনো মতে বাঁচিয়ে এনেছে, খুলে দেখালো। কারণ রিয়া ছিল মেজর আরিন্দামের সেই গোপন প্রজেক্টের একমাত্র ক্লিন সাবজেক্ট। ওর রক্তে কোনো ভেজাল নেই। রাহুল ভাই, জেনেসিস ডায়েরির 20 নম্বর খণ্ডটা মাসুমের কাছে নেই, ওটা আরিন্দামের মাথায় ডাউনলোড করা আছে। আমাদের এখন একটাই পথ, পুরো ঢাকার পাওয়ার গ্রিড শাটডাউন করা। রাহুল আরিফের চোখের দিকে তাকালো। কিন্তু পাওয়ার গ্রিড শাটডাউন করলে তো হাসপাতালের লাইফ সাপোর্ট থেকে শুরু করে সব থমে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। আরিফ মাথা নিচু করল। মনে হয়, কিন্তু রিয়াকে বাঁচাতে হলে আর এই জ্যান্ত রোবটদের থামাতে হলে এটাই একমাত্র রাস্তা। সিদ্ধান্ত আপনার রাহুল ভাই। গুদামের বাইরে আবার সেই যান্ত্রিক পদধ্বনি শোনা যাচ্ছে। ওরা রাহুলকে খুঁজে পেয়েছে। রাহুল তার পকেটের সেই চাবিটার দিকে তাকালো। চাবিটা এখন লাল হয়ে উঠেছে। সে বুঝতে পারল লড়াইটা এখন আর ব্যক্তিগত প্রতিশোধের নেই, এটা এখন জীবনের বিনিময়ে জীবনের লড়াই। রাহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো আরিফ, অন্ধকার দিয়েই আমাদের এই আলোর দানবকে হারাতে হবে। পরিত্যক্ত গুদামঘরের ভেতরে ভ্যাপসা গন্ধ আর জং ধরা লোহার স্তূপের মাঝে আরিফের ল্যাপটপের নীলচে আলো রাহুলের মুখটাকে আরও ফ্যাকাশে করে তুলেছে। বাইরে বৃষ্টির তোড় বেড়েছে, কিন্তু সেই বৃষ্টির শব্দের চেয়েও ভয়ঙ্কর শোনাচ্ছে হাজার হাজার মানুষের সেই যান্ত্রিক গুঞ্জন। তারা গুদামঘরের দেয়ালের ওপাশে এসে থমকে দাঁড়িয়েছে, যেন কোনো অদৃশ্য সংকেতের অপেক্ষায় আছে। রাহুল ভাই, হাতে মাত্র 15 মিনিট সময়। আরিফ কিবোর্ড চেপে দ্রুত গতিতে ম্যাপগুলো সরাচ্ছে। ঢাকার মেইন পাওয়ার গ্রিড কন্ট্রোল হয় আশুগঞ্জ আর রামপুরা সাবস্টেশন থেকে, কিন্তু মেজর অরিন্দম এই গ্রিডটাকে একটা স্মার্ট নেটওয়ার্কে বদলে দিয়েছে। রিয়া এখন এই নেটওয়ার্কের মেইন সার্ভার। ওর হার্টবিট যত বাড়বে এই গ্রিডের ভোল্টেজ তত বাড়বে। মানে রিয়াকে যত ভয় দেখানো হবে বা কষ্ট দেয়া হবে, এই শহর তত বেশি শক্তিশালী হবে। রাহুল দেয়ালের একটা ফোকর দিয়ে বাইরে তাকালো। দেখল রিয়া সেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। তার চোখের নীল আলো এখন আকাশ পানে এক বিশাল বিমের মতো উঠে গেছে। মেজর অরিন্দম তার পাশে দাঁড়িয়ে যেন কোনো দেবতার মতো শান্ত ভঙ্গিতে হাত ছড়িয়ে দিয়েছেন। রাহুল, আমি যদি সাবস্টেশনে গিয়ে মেইন ব্রেকারটা নামিয়ে দিই, তবে কি রিয়া মুক্ত হবে? রাহুল দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করল। না ভাই, ওটা ম্যানুয়ালি করা সম্ভব নয়। মেজর অরিন্দম সিস্টেমটাকে লক করে দিয়েছে। ওটা খুলতে হলে আপনার সেই লোহার চাবিটা লাগবে। কিন্তু চাবিটা সাধারণ চাবি নয় রাহুল ভাই, ওটা একটা হার্ডওয়্যার এনক্রিপশন কি। চাবিটা রিয়ার লকেটের সেই পোর্টে ঢোকানোর পর আপনার নিজের হাতের ছাপ দিতে হবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি ব্রেকার নামান, তবে সারা ঢাকা শহর অন্তত 48 ঘন্টার জন্য পুরোপুরি ব্ল্যাকআউট হয়ে যাবে। রাহুল বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল। তাহলে যাদের লাইফ সাপোর্ট চলছে তাদের কি হবে? আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো তারা মারা যাবে, কিন্তু আপনি যদি এটা না করেন তবে জেনেসিস প্রজেক্ট কাল সকালের মধ্যে পুরো দেশের মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে ফেলবে। তখন আর কেউ মানুষ থাকবে না, সবাই হবে জ্যান্ত ব্যাটারি। সিদ্ধান্তটা কঠিন রাহুল ভাই। ঠিক সেই মুহূর্তে গুদামের লোহার গেটটা প্রচণ্ড শব্দে দুমড়ে গেল। কোনো মানুষ নয়, এবার একটা যান্ত্রিক ক্রলার বা রোবোটিক বাহন ভেতরে ঢুকল। ওটার মাথায় মাউন্ট করা আছে একটি থার্মাল ক্যামেরা আর হাই ভোল্টেজ ইলেকট্রিক গান। আরিফ, পালাও! রাহুল চিৎকার করে উঠল। রাহুল তার বকেটের সেই চাবিটা শক্ত করে ধরল। চাবিটা এখন এত গরম যে তার হাতের চামড়া পুড়ে যাচ্ছে। সে দেখল রোবটটা তার দিকে লক্ষ্য স্থির করছে। রাহুল এক ঝটকায় একটা জং ধরা ড্রাম রোবটটার দিকে ছুঁড়ে মারল। ড্রামটা রোবটের সাথে ধাক্কা লেগে বিশাল এক অগ্নিকাণ্ড শুরু হলো। ধোঁয়ার ভেতরে রাহুল আরিফের হাত ধরে পেছনের জানালার দিকে দৌড় দিল। তারা যখন জানালা দিয়ে নিচে লাফ দিল, দেখল নিচে এক বিশাল ড্রেনেজ খালের কাদা আর ময়লা পানি। রাহুল, ফিরে এসো! কণ্ঠস্বরটি এবার রিয়ার, কিন্তু সেই কণ্ঠে কোনো আবেগ নেই। ওটা যেন লাউডস্পিকার থেকে আসা কোনো ঘোষণা। রাহুল কাদার ভেতরে হাঁটু গেড়ে ওপরের দিকে তাকালো। রিয়া এখন গুদামের ছাদে দাঁড়িয়ে, তার চুলগুলো বাতাসে উঠছে আর তার সারা শরীর দিয়ে নীল বিদ্যুতের রেখা খেলা করছে। রিয়া, তুমি কি আমাকে চিনতে পারছো? রাহুল হাহাকার করে উঠল। রিয়া যান্ত্রিক গলায় বলল, রাহুল রহমান, সাবজেক্ট 0, তোমার ডিএনএ এই গ্রিডের জন্য অপরিহার্য।
তুমি যদি স্বেচ্ছায় ধরা না দাও তবে আমি আরিফের মস্তিষ্কের নিউরনগুলো পুড়িয়ে দেব। আমি দেখতে পাচ্ছি আরিফ এখন কি ভাবছে। আমি ওর সিস্টেম হ্যাক করেছি। আরিফ আর্তনাদ করে ল্যাপটপটা দূরে ছুঁড়ে ফেলে দিল। তার কান দিয়ে রক্ত বের হতে শুরু করলো। রাহুল ভাই, ও আমার মাথায় ঢুকে পড়েছে। রিয়া, না, প্লিজ। রাহুল বুঝতে পারল রিয়া এখন আর রিয়া নেই। সে এক ভয়ঙ্কর অস্ত্রের অংশ হয়ে গেছে। রাহুল আরিফকে জড়িয়ে ধরল। আরিফ, শান্ত হও, আমি আসছি। রাহুল কাদা থেকে উঠে দাঁড়ালো। তার চোখে এখন প্রতিশোধের আগুন নয়, আছে এক গভীর বিষাদ। সে ওপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, মেজর অরিন্দম, আমি আসছি, আমি আত্মসমর্পণ করছি, আরিফকে ছেড়ে দাও। মেজর অরিন্দম ছাদ থেকে ঝুলে থাকা এক অন্ধকারের ভেতর থেকে মূর্ত হলেন। খুব ভালো সিদ্ধান্ত রাহুল, এসো, পরিবারের সবাই মিলে এক হয়ে এই নতুন পৃথিবীর শাসনভার নিই। আরিফের শরীর নিস্তেজ হয়ে কাদায় পড়ে রইল। রাহুল রিয়ার দিকে এগিয়ে যেতে লাগল, কিন্তু রাহুল জানে সে আত্মসমর্পণ করতে যাচ্ছে না। সে তার পকেটে থাকা চাবির এক গোপন চাবিকাঠি আবিষ্কার করেছে। মায়ের সেই পুরনো চিরকুটে লেখা ছিল, রক্তের টানই সব সত্যের শেষ চাবি। রাহুল নিজের হাতের তালুটা সেই ধারালো চাবি দিয়ে চিরে ফেলল। রক্তে ভিজে গেল সেই লোহার টুকরো। চাবিটা হঠাৎ নীল থেকে লাল হয়ে কাঁপতে শুরু করল। এটা এখন আর কোনো জেনেসিস চাবি নয়, এটা এখন একটা ভাইরাস। রাহুল যখন রিয়ার হাত ধরল, রিয়ার শরীরে এক বিশাল বৈদ্যুতিক ঝটকা লাগল। রিয়ার নীল আলোটা লাল হয়ে গেল। মেজর অরিন্দম চিৎকার করে উঠলেন, রাহুল, তুই কি করছিস এটা? তুই তো নিজের জীবন শেষ করে দিবি। রাহুল রিয়ার কানে ফিসফিস করে বলল, আমরা সাধারণ মানুষ হিসেবে মরব রিয়া, কিন্তু জেনেসিস হিসেবে বাঁচব না। রাহুল চাবিটা রিয়ার লকেটের সেই পোর্টে সজোরে ঢুকিয়ে দিল। এক নিমেষে পুরো ঢাকা শহরের আলো দপ করে নিভে গেল। এক বিশাল নীরবতা নেমে এলো চারদিকে। আকাশচুম্বী সেই নীল বিমটা ভেঙে চুরমার হয়ে গেল। অন্ধকার ঢাকা শহরের বুক চিরে কেবল রাহুল আর রিয়ার আর্তনাদ প্রতিধ্বনিত হল। ঢাকার সেই অনন্ত নক্ষত্রহীন অন্ধকার, সেকেন্ডের মাঝে কোটি কোটি বাতি নিভে যাওয়ার সেই নিস্তব্ধতা এতটাই প্রগাঢ় যে নিজের নিঃশ্বাসের শব্দ এখন কামানের গোলার মতো মনে হচ্ছে। বুড়িগঙ্গার তীরের সেই জরাজীর্ণ গোদামের ছাদে রিয়া আর রাহুলের শরীর থেকে বের হওয়া লাল বিদ্যুতের আভাটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। রাহুল অনুভব করল রিয়ার শরীরের সেই অতিমানবিক কম্পন থেমে গেছে, কিন্তু তার সাথে সাথেই রিয়ার শরীরটা নিস্তেজ হয়ে রাহুলের কোল ঘেঁষে পড়ে গেল। রিয়া, চোখ খোলো, রিয়া! রাহুল চিৎকার করে উঠল, কিন্তু তার নিজের কণ্ঠস্বরও যেন এই গাঢ় অন্ধকারে হারিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ছাদের ওপর থেকে একজোড়া ভারী বুটের শব্দ পাওয়া গেল। ব্ল্যাকআউটের কারণে শহরের সব সিসিটিভি আর ড্রোন এখন অকেজো, কিন্তু মেজর অরিন্দম যেন অন্ধকারেরই এক অবিচ্ছেদ্য অংশ। তিনি অন্ধকারের ভেতর থেকে মূর্ত হলেন। তার হাতের সেই ডিজিটাল ডিভাইসটি এখন কেবল একটি নিপ্রাণ প্লাস্টিকের টুকরো। তুই কি করলি এটা রাহুল? মেজর অরিন্দমের গলায় কোনো রাগ নেই, আছে এক হিমশীতল ঘৃণা। তুই একটা আস্ত শহরকে পাথরের যুগে পাঠিয়ে দিলি, শুধু এই মেয়েটার জন্য। তুই জানিস না, রিয়া এখন আর মানুষ নয়। ওর ভেতরে যে ডেটাবেজ আমি ইনজেক্ট করেছি তা রিয়ার নিউরনগুলোকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তুই সিস্টেম শাটডাউন করে ওর মৃত্যুর পরোয়ানা সই করলি। রাহুল রিয়ার নাড়ি দেখার চেষ্টা করল। না, কোনো স্পন্দন নেই। রিয়ার শরীরটা বরফের মতো ঠান্ডা। রাহুলের চোখে জল নয়, বরং এক প্রচণ্ড ক্রোধ জমাট বাঁধল। সে তার পকেট থেকে সেই রক্তভেজা লোহার চাবিটা বের করল। চাবিটা এখন আর জ্বলছে না, কিন্তু ওটার কোণাগুলো এখন ছুরির মতো ধারালো। আপনি ভুল বলছেন মেজর। রাহুল উঠে দাঁড়ালো। তার সারা শরীর কাদায় মাখা, কিন্তু তার চোখ দুটো অন্ধকারেও জ্বলছে। মা আমাকে শিখিয়েছিলেন, কোনো বড় শক্তিকে হারাতে হলে তার উৎসটা ধ্বংস করতে হয়। রিয়া যদি মরে, তবে আপনার এই জেনেসিস প্রজেক্টের 20 নম্বর ভলিউম কোনোদিন খুলবে না, কারণ ওই ভলিউমটা কেবল রিয়ার হৃৎপিণ্ডের ছন্দে এনক্রিপ্ট করা ছিল। মেজর অরিন্দম অট্টহাস্যেতে ফেটে পড়লেন। তুই কি সত্যি ভাবলি আমি এত কাঁচা খেলোয়াড়? রিয়া হলো কেবল একটা রিসিভার। জেনেসিসের আসল ভলিউম এখন তোর নিজের শরীরে ট্রান্সফার হয়ে গেছে রাহুল। তুই যখন রিয়ার লকেটে চাবিটা ঢুকিয়েছিস, তখন তোর রক্ত আর রিয়ার ডেটাবেজ এক হয়ে গেছে। এখন তুই হলি সেই জীবন্ত ডায়েরি। রাহুলের মস্তিষ্কের ভেতর হঠাৎ একটা প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। হাজার হাজার বাইনারি কোড, মানুষের আর্তনাদ আর ডায়েরির সেই পুরনো পাতাগুলো তার চোখের সামনে সিনেমার মতো ঘুরতে লাগল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার কানে বারবার বেজে উঠছে একটি বাক্য, মেজর অরিন্দমকে মারলেই এই অভিশাপ শেষ হবে। এদিকে গুদামের নিচে কাদার ভেতর আরিফ ধীরে ধীরে চোখ মেলল।
ব্ল্যাকআউটের কারণে তার মস্তিষ্কের ওপর যে হ্যাকিং অ্যাটাকটা চলছিল সেটা থেমে গেছে। সে কাঁপা কাঁপা হাতে তার পকেট থেকে একটি ছোট অ্যানালগ ওয়াকি-টকি বের করল। সবাই কি শুনতে পাচ্ছ? আরিফ ফিসফিস করে বলল। ওয়াকি-টকির ওপাশ থেকে হারুন মিয়ার কণ্ঠস্বর ভেসে এলো। আরিফ বাবা, আমরা নদীর পাড়ে আছি, শহরের সব আলো নিভে গেছে, এখন কি করব? শুনুন হারুন ভাই, মেজর অরিন্দমের লোকেরা এখন অন্ধ হয়ে গেছে, কারণ ওদের সব হাইটেক গিয়ার এখন অকেজো। আপনারা মশাল জ্বালান, আগুনের আলোয় ওদের ধরুন, আর রাহুল ভাইকে খুঁজে বের করুন। গুদামের ছাদে রাহুল যখন যন্ত্রণায় ছটফট করছে, মেজর অরিন্দম তার দিকে এগিয়ে এলেন। তিনি রাহুলের কলার ধরে তাকে খাদের কিনারায় নিয়ে গেলেন। এখন বল রাহুল, তুই কি আমার সাথে যাবি নাকি এই অন্ধকারেই শেষ হবি? রাহুল হঠাৎ শান্ত হয়ে গেল। তার যন্ত্রণার চোখ দুটো এখন স্থির। সে অরিন্দমের চোখের দিকে তাকিয়ে ম্লান হাসল। আপনি জানেন না মেজর, মা আমাকে আরেকটা জিনিস শিখিয়েছিলেন, একটা বিষকে মারতে হলে আরেকটা বিষ লাগে। রাহুল এক ঝটকায় তার হাতের সেই রক্ত ভেজা চাবিটা মেজর অরিন্দমের গলায় আমূল বসিয়ে দিল। অরিন্দম কল্পনাও করেননি যে রাহুল এই অবস্থায় পাল্টা আক্রমণ করবে। চাবিটা মেজর অরিন্দমের গলার সেই জেনেসিস চিপের ওপর গিয়ে লাগল। এক ভয়াবহ বৈদ্যুতিক বিস্ফোরণ হলো। অরিন্দমের শরীর থেকে নীল ধোঁয়া বেরোতে শুরু করল। তিনি আর্তনাদ করে রাহুলকে ছেড়ে দিলেন। রাহুল আর অরিন্দম দুজনেই ছাদ থেকে নিচে সেই অন্ধকার খালের ভেতর পড়ে গেল। পানির নিচে রাহুল অনুভব করল এক নিস্তব্ধতা। সে দেখল অরিন্দমের শরীরটা ধীরে ধীরে পানির গভীরে তলিয়ে যাচ্ছে। অরিন্দমের শরীরের সেই নীল আলোগুলো একটা একটা করে নিভে যাচ্ছে। রাহুল কোনো মতে সাঁতরে তীরের দিকে এলো। সে যখন ডাঙায় উঠল, দেখল দূরে মশাল হাতে হারুন মিয়া আর তার লোকেরা চিৎকার করছে। আগুনের আলোয় পুরো ডকইয়ার্ড লাল হয়ে উঠেছে। আরিফ রাহুলের কাছে দৌড়ে এলো। রাহুল ভাই, আপনি ঠিক আছেন? রাহুল কোনো উত্তর দিল না। সে টলে টলে ছাদের দিকে ইশারা করল। রিয়া ওপরে। আরিফ আর হারুন মিয়া দ্রুত ছাদে গিয়ে রিয়াকে নামিয়ে আনলেন। রিয়ার শরীর এখনও নিস্থর, কিন্তু রাহুল যখন রিয়ার হাতটা ধরল, সে অনুভব করল চাবির সেই রক্তভেজা ক্ষতটা দিয়ে রিয়ার শরীরে একটা মৃদু স্পন্দন ফিরে আসছে। এটি কোনো যন্ত্রের স্পন্দন নয়, এটি একটি সাধারণ মানুষের হৃৎপিণ্ডের ধকধক শব্দ। ব্ল্যাকআউটের সেই ঘুটঘুটে অন্ধকারে কেবল আগুনের শিখাগুলো কাঁপছে। রাহুল রিয়ার কপালে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলল, আমরা জিতেছি রিয়া, এবার সত্যিই 24 ঘন্টার অন্ধকার দিয়ে আমরা জেনেসিসকে কবরে পাঠালাম। কিন্তু রাহুল জানত না, খালের সেই অন্ধকার পানির নিচে মেজর অরিন্দমের নিথর দেহটা যখন তলিয়ে যাচ্ছিল, তার হাতের ডিভাইসটি শেষবারের মতো একবার কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নতুন এক কমান্ড, প্রোটোকল 21, দ্য ক্লোন আর্মি ইনিশিয়ালাইজড। মশালগুলোর লালচে আলোয় বুড়িগঙ্গার তীরের ডকইয়ার্ডটা এক প্রাচীন যুদ্ধের ময়দানের মতো দেখাচ্ছে। হারুন মিয়া আর তার সঙ্গীরা রিয়াকে ধরাধরি করে নিচে নামিয়ে আনলেন। রিয়ার ফ্যাকাশে ঠোঁটে প্রাণের কোনো স্পন্দন নেই, কিন্তু রাহুলের হাতের স্পর্শে তার নাড়িটা খুব ক্ষীণভাবে বিট করছে। এটি কোনো নীল সিরামের যান্ত্রিক স্পন্দন নয়, বরং মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এক অতি সাধারণ মানুষের হৃৎস্পন্দন। আরিফ তার ভিজে যাওয়া ল্যাপটপটা দূরে ছুঁড়ে ফেলে দিল। রাহুল ভাই, ঢাকার পাওয়ার গ্রিড পুরোপুরি বসে গেছে। মেজর অরিন্দমের সব সিগন্যাল এখন ডেড, কিন্তু আমাদের এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। অন্ধকারের সুযোগ নিয়ে ওদের ব্যাকআপ টিম যে কোনো সময় চলে আসবে। রাহুল রিয়াকে পাজাকোলা করে তুলে নিল। তার নিজের শরীরও এখন ক্লান্তিতে ভেঙে পড়ছে। আরিফ, হারুন ভাই, আমাদের এখান থেকে বের হতে হবে, কিন্তু কোথায় যাব? পুরো শহর এখন আমাদের জন্য একটা ফাঁদ। হারুন মিয়া তার রক্তমাখা রামদাটা চাদরে মুছে নিলেন। চিন্তা করো না বাবা, নদীর ওপারে কেরানীগঞ্জের এক পুরনো ইটভাটা আছে, ওখানে আমার পরিচিত লোক আছে, সেখানে কেউ আমাদের খুঁজবে না। তারা যখন নৌকা করে নদী পার হচ্ছে, তখন ঢাকার দিগন্ত রেখাটা এক ভুতুড়ে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। কোনো ইলেকট্রিক আলো নেই, শুধু মানুষের হাহাকার আর দূরে কোথাও জেনারেটরের গুঞ্জন শোনা যাচ্ছে। রাহুল রিয়ার কপালে হাত রেখে বসে রইল। রিয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। এটি একটি শুভ লক্ষণ, তার শরীরের তাপমাত্রা আবার স্বাভাবিক হচ্ছে। হঠাৎ নদীর মাঝপথে রাহুলের মস্তিষ্কের ভেতর আবার সেই তীব্র যন্ত্রণা শুরু হলো। এবার কোনো বাইনারি কোড নয়, বরং তার মায়ের কণ্ঠস্বর পরিষ্কারভাবে বেজে উঠল। রাহুল, তুই ওকে বাঁচিয়েছিস ঠিকই, কিন্তু অরিন্দমের সেই চাবিটা রিয়ার শরীরে এক ভয়াবহ লক করে গেছে। রিয়া যদি 24 ঘন্টার মধ্যে কোনো বিশেষ অ্যান্টিডোট না পায়, তবে ওর শরীরের কোষগুলো একে একে ধ্বংস হতে শুরু করবে। তোকে ফিরে যেতে হবে সেই জায়গায় যেখানে সব শুরু হয়েছিল। রাহুল চমকে উঠল। সে বিড়বিড় করে বলল, মা, আপনি কি এখনো আছেন? আরিফ রাহুলের দিকে অবাক হয়ে তাকালো। রাহুল ভাই,
আপনি কার সাথে কথা বলছেন? রাহুল উত্তর দিল না। সে বুঝতে পারল মেজর অরিন্দমকে সেই চাবি দিয়ে আঘাত করলেও জেনেসিস প্রজেক্টের সেই প্রোটোকল 21 সক্রিয় হয়ে গেছে। এটি একটি সেলফ ডিস্ট্রাক্ট মেকানিজম, যা রিয়ার শরীরে গোপনে পুশ করা হয়েছিল। ইটভাটার সেই নির্জন ঘরে রিয়াকে শুইয়ে দেওয়া হলো। হারুন মিয়ার লোকেরা বাইরে পাহারা দিচ্ছে। আরিফ এক কোণে বসে একটি পুরনো রেডিও টিউন করার চেষ্টা করছে। রেডিওর খাসখসে শব্দের মাঝখান থেকে হঠাৎ এক যান্ত্রিক ঘোষণা ভেসে এলো। শহরবাসীকে জানানো যাচ্ছে যে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। সাবজেক্ট 0 এবং তার সহযোগীদের ধরিয়ে দিতে পারলে বিশাল পুরস্কার দেওয়া হবে। তারা সংক্রামক ভাইরাসে আক্রান্ত। আরিফ রেডিওটা বন্ধ করে দিল। রাহুল ভাই, ওরা আমাদের এখন বায়োলজিক্যাল টেররিস্ট বানাচ্ছে। পুরো শহর আমাদের শত্রু হয়ে যাবে। রাহুল রিয়ার হাত শক্ত করে ধরল। সে দেখতে পেল রিয়ার হাতের তালুতে সেই চাবির ক্ষতটা ধীরে ধীরে বেগুনি হয়ে যাচ্ছে। আরিফ, অ্যান্টিডোট কোথায় আছে তা আমি জানি। পাবনার সেই ল্যাবে নয়, ঢাকার ঠিক নিচেই শাহবাগের একটি গোপন মাটির নিচের আর্কাইভ আছে, যেখানে 1971-এর সব বৈজ্ঞানিক গবেষণার হার্ড কপি রাখা হয়েছিল। মা আমাকে ছোটবেলায় ওটার গল্প বলতেন। কিন্তু রাহুল ভাই, পুরো শহর এখন অন্ধকারে ডুবন্ত এক জঙ্গল। আরিফ ব্যাকুল হয়ে বলল, ওখানে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু। রাহুল উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর কোনো ভয় নেই। রিয়া যদি না বাঁচে, তবে এই শহরের আলো ফিরে এসেও কোনো লাভ নেই। হারুন ভাই, আপনার সবথেকে দ্রুতগামী জিপটা বের করুন, আমরা শাহবাগ যাচ্ছি। তারা যখন রওনা হলো, রাহুল দেখল আকাশের এক কোণে এক অদ্ভুত লাল আলো জ্বলছে। ওটা কোনো সাধারণ ড্রোন নয়, ওটা হলো প্রোটোকল 21-এর সেই সিগন্যাল লাইট। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা দেখল মোড়ে মোড়ে সশস্ত্র পাহারা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই পাহারেদারদের কারো মুখে কোনো মাস্ক নেই। তাদের চোখগুলো পাথরের মতো স্থির। তারা মেজর অরিন্দমের সেই ক্লোন আর্মি। তারা অন্ধকারেও দেখতে পায়। একটা বাঁকের কাছে আসতেই জিপটা হঠাৎ ব্রেক কষল। সামনে দাঁড়িয়ে আছে একজন নারী। তার পরনে সেই পুরনো সুতি শাড়ি, চুলে সামান্য পাক ধরেছে। সে আর কেউ নয়, নিশা। কিন্তু নিশা এখন আর কোনো জেনেসিস লেভেলের সৈনিক মনে হচ্ছে না। তার হাতে একটি ফাইল। রাহুল, এগিয়ে যেও না, নিশা শীতল গলায় বলল। শাহবাগের ওই আর্কাইভে এখন মেজর অরিন্দমের ডুপ্লিকেটরা পজিশন নিয়েছে। তারা চায় তুমি ওখানে যাও, যাতে তোমার নিউরন থেকে ডায়েরির শেষ ডেটাটুকু তারা শুষে নিতে পারে। রাহুল জিপ থেকে নেমে এলো। নিশা, তুমি কার পক্ষে? নিশা তার হাতের ফাইলটা রাহুলের দিকে ছুড়ে দিল। আমি কোনো পক্ষে নই, আমি শুধু রিয়ার ভেতরে থাকা সেই সিরামের প্রথম স্যাম্পল। রিয়ার শরীরে যা ঘটছে আমার সাথেও তা হয়েছিল। অরিন্দম আমাকে বাঁচিয়েছিল স্রেফ তার দাসী বানানোর জন্য। আমি চাই জেনেসিস প্রজেক্ট ধ্বংস হোক। ফাইলটার ভেতর একটি ম্যাপ আছে। শাহবাগ নয়, বরং আজিমপুর কবরস্থানের একটি পুরনো কবরের নিচে লুকিয়ে আছে সেই অ্যান্টিডোট। রাহুল ফাইলের পাতা উল্টে দেখল, শেষের পাতায় মায়ের হাতের লেখা একটি নোট। রাহুল, সত্যের শেষ আশ্রয়স্থল হলো কবর। যেখানে অহংকার শেষ হয়, সেখানেই শুরু হয় মুক্তির পথ। রাহুল রিয়াকে নিয়ে আজিমপুরের দিকে রওনা হলো। কিন্তু সে জানত না এই নিশা কি আসলেই তাকে সাহায্য করছে, নাকি এটি অরিন্দমের সাজানো নতুন কোনো মরণ ফাঁদ। আজিমপুরের সেই গেটে যখন তারা পৌঁছল, ঘড়িতে তখন রাত 3টে। পুরো কবরস্থানটি কুয়াশা আর অন্ধকারে ঢাকা। হঠাৎ কবরের স্তব্ধতা চিড়ে এক হাড় হিম করা কণ্ঠস্বর ভেসে উঠল। স্বাগতম রাহুল, কবর খনন করতে কি খুব কষ্ট হচ্ছে? কণ্ঠস্বরটি অরিন্দমের, কিন্তু ওটা আসছে কোনো একটা মেগাফোন থেকে নয়, বরং চারপাশের কবরের ভেতর থেকে আসা কোনো এক যান্ত্রিক প্রতিধ্বনি থেকে। আজিমপুর কবরস্থানের সেই নিস্তব্ধ অন্ধকার আজ এক অন্যরকম বিভীষিকা ছড়িয়েছে। চারদিকের পুরনো শ্যাওলা ধরা কবরগুলো কুয়াশায় ঢাকা, আর তার মাঝখান থেকে ভেসে আসা মেজর অরিন্দমের কণ্ঠস্বরটা যেন মাটির তলা থেকে উঠে আসছে। রাহুল রিয়াকে আগলে ধরে শক্ত হয়ে দাঁড়ালো। নিশা তার পাশেই স্থির হয়ে আছে। তার চোখের দৃষ্টি কবরের এক কোণে থাকা একটি পুরনো বটগাছের দিকে। রাহুল, তুই কি ভাবলি নিশা তোকে এখানে সাহায্য করতে এনেছে? অরিন্দমের সেই যান্ত্রিক অট্টহাসি কবরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হল। নিশা হলো আমার তৈরি করা সবচেয়ে নিখুঁত বেইট বা টোপ। ও তোকে ঠিক সেখানেই নিয়ে এসেছে, যেখানে জেনেসিস প্রজেক্টের শেষ অধ্যায় লেখা হবে। রাহুল নিশার দিকে তাকাতেই দেখল, নিশার হাতে থাকা ফাইলটি হঠাৎ নীল আলোয় জ্বলে উঠল। নিশা কোনো কথা না বলে যান্ত্রিকভাবে রাহুলের থেকে 2 পা পিছিয়ে গেল। তার মুখটা এখন পাথরের মতো নিস্পৃহ। নিশা, তুমিও কি ওদের সাথে?
রাহুল চিৎকার করে উঠল। নিশা নিচু স্বরে বলল, ক্ষমা করো রাহুল, আমার সিস্টেম ওদের কন্ট্রোলে, আমি চাইলেও এই প্রোগ্রামিং ভাঙতে পারছি না। প্রোটোকল 21-এর নির্দেশ হল তোকে এই কবরের দেশে বন্দি করা। হঠাৎ মাটির নিচ থেকে 4-5টি ড্রোন মৌমাছির মতো ভন ভন শব্দ করে বেরিয়ে এলো। ওগুলো সাধারণ ড্রোন নয়, ওগুলো থেকে লেজার বিম বেরিয়ে কবরের ওপর এক ডিজিটাল জাল তৈরি করল। রাহুল দেখল রিয়া তখনও অচৈতন্য, কিন্তু তার হাতের সেই বেগুনি ক্ষতটা এখন আরও চওড়া হয়েছে। রিয়ার নিঃশ্বাস আটকে আসছে। আরিফ, কিছু করো, রাহুল আর্তনাদ করল। আরিফ তার ব্যাকপ্যাক থেকে একটি পুরনো দিনের অ্যানালগ রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার বের করল। রাহুল ভাই, আমি এই লেজার গ্রিডটা কয়েক সেকেন্ডের জন্য ডিসরাপ্ট করতে পারবো। আপনি ওই বড় মাজারটার দিকে দৌড়ান, ম্যাক অনুযায়ী অ্যান্টিডোট ওখানেই আছে। আরিফ জ্যামারটা অন করতেই এক বিকট শব্দে লেজারগুলো কাঁপতে লাগল। রাহুল রিয়াকে পাজাকোলা তুলে নিয়ে দৌড় দিল। পেছনে শুনতে পেল নিশার দ্রুত পদধ্বনি আর ড্রোনের গুলিবর্ষণের শব্দ। হারুন মিয়ার লোকেরা মশা লুচি করে ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। রাহুল যখন সেই পুরনো মাজারের ভেতরে ঢুকল, দেখল মাঝখানে একটি লোহার সিন্দুক। সিন্দুকটি কোনো চাবি দিয়ে নয়, বরং হাতের স্পর্শে খুলে যাওয়ার মতো। রাহুল তার সেই রক্তমাখা চাবিটা সিন্দুকের গর্তে ঢোকাল। এক মৃদু শব্দে সিন্দুকটি খুলে গেল। ভেতরে রাখা আছে একটি রূপলি রঙের সিরিঞ্জ এবং একটি পুরনো হাতে লেখা চিঠি। চিঠিটি রাহুলের মায়ের। রাহুল, এই অ্যান্টিডোটটি কেবল রিয়াকে বাঁচাবে না, এটি জেনেসিস প্রজেক্টের সেই মূল কোডটিকে চিরতরে মুছে দেবে। কিন্তু মনে রাখিস, এটি পুশ করার পর রিয়া ওর গত কয়েক মাসের সব স্মৃতি হারিয়ে ফেলবে। ও তোকে চিনতে পারবে না। তুই কি এই মূল্য দিতে প্রস্তুত? রাহুল থমকে দাঁড়াল। রিয়ার স্মৃতি হারিয়ে যাওয়া মানে তাদের সব ভালোবাসা, সব লড়াই মুছে যাওয়া। রিয়া হবে একজন সম্পূর্ণ অচেনা মানুষ। রাহুল, জলদি করো, ওরা চলে আসছে, বাইরে থেকে আরিফের চিৎকার শোনা গেল। মাজারের দরজা ভেঙে নিশা ভেতরে ঢুকল। নিশার চোখ এখন লাল। সে রাহুলের দিকে হাত বাড়ালো। ডায়েরিটা দাও রাহুল, প্রোটোকল 21 পূর্ণ হতে দাও। রাহুল রিয়ার ফ্যাকাশে মুখের দিকে তাকালো, তার চোখে জল টলমল করছে। সে জানে রিয়াকে বাঁচানোই তার একমাত্র ধর্ম। ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, ভালোবাসা মানে প্রিয়জনকে জীবিত রাখা। রাহুল সিরিঞ্জটি বের করে রিয়ার হাতের সেই বেগুনি ক্ষতে পুশ করে দিল। মুহূর্তের মধ্যে রিয়ার শরীর থেকে এক তীব্র নীল আলো বিচ্ছুরিত হল। নিশা সেই আলোর ধাক্কায় ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ল। মাজারের ভেতরের ধুলোবালি ঝড়ের মতো উড়তে লাগল। রাহুল রিয়াকে জড়িয়ে ধরে রাখল। সে অনুভব করল রিয়ার হৃৎপিণ্ড এখন আবার সজোরে ধকধক করছে। আলো যখন স্থিমিত হল, রিয়া ধীর লয়ে চোখ খুলল। তার চোখের মণি এখন স্বচ্ছ কালো। সে রাহুলের দিকে তাকালো, কিন্তু সেই চাহনিতে কোনো পরিচিতি নেই। একরাশ আতঙ্ক আর অচেনা ভয় নিয়ে রিয়া রাহুলের হাত সরিয়ে দিল। আপনি কে? আমি এখানে কেন? রিয়া কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল। রাহুলের বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আমি কেউ না রিয়া, তুমি নিরাপদ আছো। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঢাকার সেই ব্ল্যাকআউট শেষ হয়ে ধীরে ধীরে বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। কিন্তু এই নতুন আলোয় রাহুল দেখল মাজারের গেটে দাঁড়িয়ে আছে মেজর অরিন্দম। তার শরীরটা এখন আর সশরীরে নেই, ওটা একটা ডিজিটাল হলোগ্রাম, যা আশেপাশের ধাতব কণা দিয়ে তৈরি। সাবাস রাহুল, তুই অ্যান্টিডোট ব্যবহার করে রিয়ার স্মৃতি মুছে দিয়েছিস। কিন্তু তুই জানিস না, রিয়া যখনই স্মৃতি হারিয়েছে, জেনেসিস প্রজেক্টের সেই গোপন ব্যাকআপ কোডটা তোর নিজের মস্তিষ্কে স্থায়ীভাবে লক হয়ে গেছে। এখন থেকে তুই হলি জেনেসিস। তুই যেখানে যাবি, জেনেসিস সেখানেই থাকবে। অরিন্দমের হলোগ্রামটি হেসে হেসে বাতাসে মিলিয়ে গেল। রাহুল উঠে দাঁড়ালো। সে দেখল রিয়া আরিফের হাত ধরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। রিয়া রাহুলকে চিনতে পারছে না, অথচ রাহুলের শরীরের প্রতিটি রক্তবিন্দুতে এখন জেনেসিস প্রজেক্টের সব শয়তানি তথ্য গিজগিজ করছে। আরিফ রাহুলের কাছে এসে নিচু স্বরে বলল, রাহুল ভাই, রিয়া বেঁচে আছে, কিন্তু আপনি এখন কি করবেন? আপনি তো এখন সিন্ডিকেটের সবথেকে বড় টার্গেট। রাহুল আকাশের দিকে তাকালো। সূর্য উঠছে, কিন্তু এই সূর্য রাহুলের জীবনে শান্তি আনেনি। সে বুঝতে পারল মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে সে নিজেই সেই বিভীষিকায় পরিণত হয়েছে যা মা ধ্বংস করতে চেয়েছিলেন। আরিফ, রিয়াকে নিয়ে হারুন মিয়ার সাথে গ্রামে চলে যাও। ওকে নতুন করে জীবন শুরু করতে দাও।
ও যেন কোনোদিন রাহুলের নাম না শোনে। রাহুল দৃঢ় স্বরে বলল, আর আপনি? আরিফ ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করল। রাহুল তার পকেটের সেই রক্তমাখা চাবিটা কবরের মাটিতে পুঁতে দিল। আমি এখন ছায়ায় বাঁচব। জেনেসিসকে ভেতর থেকে মারতে হলে আমাকেই জেনেসিস হতে হবে। রাহুল যখন একা আজিমপুর কবরস্থান থেকে বেরিয়ে আসছে, সে দেখল রাস্তার ওপারে নিশা দাঁড়িয়ে আছে। নিশার সেই যান্ত্রিক ভাবটা কেটে গেছে, তার চোখে এখন মানুষের মতো জল। সে মাথা নিচু করে রাহুলকে সম্মান জানালো। রাহুল হাঁটতে শুরু করল ঢাকার সেই জনকীর্ণ রাস্তার দিকে। তার কপালে থাকা সেই কাটা দাগটা এখন সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। সে বুঝতে পারল অপারেশন 11 হয়তো শেষ হয়েছে, কিন্তু উত্তরাধিকারের এই যুদ্ধ তাকে এমন এক গন্তব্যে নিয়ে যাচ্ছে যেখানে মৃত্যু ছাড়া আর কোনো শেষ নেই।